মনে করুন আপনি মা হতে চলেছেন বা একটি সন্তানের জন্ম দিয়েছেন। এখন সেই সন্তান সুস্থভাবে হাঁটতে পারবে কিনা, কথা বলতে পারবে কিনা, বা আপনি আপনার প্রেগনেন্সি পিরিয়ডে আপনার শরীরে যে সন্তান বেড়ে উঠছে সে সুস্থভাবে আছে কিনা বা সুস্থভাবে জন্ম নিতে পারবে কিনা, এই সব কিছুই আমরা আজকে আলোচনা করব আজকের এই টক শোতে। নমস্কার, আমি সুস্মিতা। আমরা আছি একেবি টিভির স্বাস্থ্য কথায়। একেবি টিভির স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে আছেন, আমাদের সাথে আছেন এ রাজ্যের বিখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সত্যজিৎ চক্রবর্তী মহাশয়। ডাক্তারবাবু, আপনাকে নমস্কার এবং একেবি টিভিতে আপনাকে স্বাগত। নমস্কার, সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি প্রথমেই বললাম যে আমরা এই ধরনের একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে ডাক্তারবাবুর সাথে, যে একটি শিশু জন্ম হওয়ার পরে সে ঠিকভাবে হাঁটতে পারবে কিনা, কথা বলতে পারবে কিনা, কানে শুনতে পারবে কিনা, বা মা যখন প্রেগনেন্সি পিরিয়ডে মার শরীরে যে বাচ্চাটা বেড়ে উঠছে তার সে সুস্থভাবে জন্ম নেবে কিনা, মানে সেই বাচ্চাটার কি কোনো মানসিক রোগ থাকবে কিনা, বা তার মস্তিষ্ক ঠিকভাবে বিকাশ হচ্ছে কিনা, এই সব নিয়ে আজকে ডাক্তারবাবুর সাথে আমরা আলোচনা করব। তো ডাক্তারবাবু, আমি প্রথমেই যেটা আপনার কাছ থেকে জানতে চাইব, আমরা এখন প্রায়ই শুনি জেনেটিক রোগ, হ্যাঁ, যেমন জেনেটিক রোগের জন্য বাচ্চাটা মস্তিষ্ক ঠিকভাবে বিকাশ হয়নি। এই জেনেটিক রোগ বিষয়টা কি, এবং যখন একজন মা প্রেগনেন্ট থাকবেন, মানে তার শরীরে যখন জরায়ুতে যখন বাচ্চাটা বড় হচ্ছে, তখন বাচ্চাটার মধ্যে কোনো জেনেটিক রোগ আছে কিনা, এটা কি আগাম জানা যায় কিনা, বা ধরুন আমি কয়েকটি প্রশ্ন একসাথে আপনার সাথে কাছে রাখছি। তারপরে ধরুন বাচ্চাটার জন্ম হয়ে গেল, এরপরে যদি কোনো জেনেটিক রোগ বা কোনো মানে অসুস্থতা দেখা দেয়, হ্যাঁ, তাহলে সে বাচ্চাটাকে কি সুস্থ করে তোলা যাবে কিনা, কোনো মানে চিকিৎসা পদ্ধতি আছে কিনা, হলেও কতটুকু সুস্থ হবে বাচ্চাটা, মানে 100% সুস্থ হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আসলে আমরা মায়েদের বয়সটা যদি 18 বছরের নিচে হয় কিংবা 35 বছরের ঊর্ধ্বে হয়, বেশি হয়, সেসব ক্ষেত্রে বেশিরভাগ সমস্যা আমরা পড়ি বা দেখি এই ধরনের সমস্যাগুলো হতে। এছাড়াও জেনেটিক সমস্যা অনেক ক্ষেত্রে হতে পারে। যদি মা বাবা চান তো ডেলিভারির আগে, প্রসবের আগেই মাকে ওনারা পরীক্ষা করে দেখতে পারেন যে মার কোনো ধরনের বাচ্চাটা ঠিক মতো বাড়ছে কিনা। সেটা দেখতে গেলে অনেকগুলো পরীক্ষা করতে হয়, যেমন এটাকে বলে প্রসব পূর্ব ক্লিনিক বা ডায়াগনস্টিক পরীক্ষা। এটা করতে গেলে ভ্রূণের জেনেটিক ব্যাধিগুলো জন্মের আগে শনাক্ত করা যেতে পারে। এই পরীক্ষাগুলোর মধ্যে রক্ত পরীক্ষা, আলট্রাসাউন্ড এবং অ্যামনিওসেন্টেসিস অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রসব পূর্ব ক্লিনিকের মধ্যে হচ্ছে প্রথম ত্রৈমাসিক ক্লিনিক, যে স্ক্রিনিং, যেমন নিউরাল টিউব ত্রুটি, অ্যানিউপ্লয়েডি, অন্যান্য ত্রুটিগুলি পরীক্ষা করার জন্য রক্ত পরীক্ষা এবং আলট্রাসাউন্ডের সংমিশ্রণ। দ্বিতীয় ত্রৈমাসিক স্ক্রিনিং, জেনেটিক অবস্থা এবং জন্মগত ত্রুটির ঝুঁকি পরীক্ষা করার জন্য রক্ত পরীক্ষা। টার্গেটেড আলট্রাসোনোগ্রাফি, গঠনগত জন্মগত ত্রুটি এবং ক্রোমোজোমের অস্বাভাবিকতা পরীক্ষা করার জন্য উচ্চ রেজলিউশন আলট্রাসাউন্ড। আর ডায়াগনস্টিক পরীক্ষার মধ্যে আসছে অ্যামনিওসেন্টেসিস। এটা একটা পরীক্ষা, যাতে জরায়ু থেকে যে অ্যামনিওটিক তরলটা সেটা গ্রহণ করা হয় কোরিওনিক ভিলাস স্যাম্পলিং করার জন্য, পরীক্ষা করার জন্য। একটি পরীক্ষা যা ক্রোমোজোমের অস্বাভাবিকতা বা সংক্রমণ নির্ণয় করতে পারে। আর ভ্রূণের রক্তের নমুনা, একটি পরীক্ষা যাতে শিশুর নাভি থেকে রক্তের নমুনা নেওয়া হয়। প্রসব পূর্ব ক্রোমোজোমের মাইক্রোওয়েভ বিশ্লেষণ, এটি বিশদ পরীক্ষা যা ক্রোমোজোমের অনুপস্থিত বা অতিরিক্ত টুকরো পরীক্ষা করে। ভ্রূণের জিনোমিক বা পুরো এক্সোম সিকোয়েন্সিং, একটি পরীক্ষা যা একটি শিশুর প্রায় সমস্ত জিন পরীক্ষা করে। জিনগত ব্যাধি, শারীরিক সমস্যা বা বুদ্ধিবৃত্তিক অক্ষমতা হতে পারে। কিছু জেনেটিক ব্যাধি শিশুর বড় না হওয়া পর্যন্ত লক্ষণীয় না হতে পারে। আচ্ছা, তো জিন মানে আমরা তো মা বাবার থেকে সমান সংখ্যক ক্রোমোজোম পাই। এর মধ্যে কোনো ক্রোমোজোমের মধ্যে দেখা যায় জিনগত ত্রুটি, সেই সব ক্ষেত্রে আমরা দেখি সমস্যা হতে। আচ্ছা,
এখন এটা তো গেল জেনেটিক ব্যাপারটা, জেনেটিক যে হ্যাঁ মানে প্রসবকালীন অবস্থায় মানে এই টেস্টগুলি করে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটি মানে মার পেটে যে বাচ্চাটি আছে এটা ঠিকভাবে স্বাভাবিক হচ্ছে কিনা। এখন ধরুন কোনো কারণে টেস্ট করালো না কেউ, বাচ্চা হয়ে গেল, এরপরে দেখা গেল তার মধ্যে মানে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে, যেমন মানে আমরা দেখি অনেক সময়, তো সেই সময়ে কোনো ট্রিটমেন্ট বা আছে কিনা বা থাকলেও কতটুকু মানে এটা সাকসেসফুল? আসলে জেনেটিক যে সমস্যাগুলো বললেন জন্মের পরে সেটা আমরা এমনি দেখতে পারি, যেমন কিছু কিছু খুব তাড়াতাড়ি দেখা যায় আর কিছু কিছু অনেক সময় লাগে হতে। জেনেটিক সমস্যা তাড়াতাড়ি সিকেল সেল ডিজিজ হতে পারে, সিস্টিক ফাইব্রোসিস হতে পারে, হান্টিংটন রোগ হতে পারে, তারপরে ক্লেফট প্যালেট হতে পারে, তারপরে জন্মগত ত্রুটি যা মুখকে প্রভাবিত করে, ডাউন সিনড্রোম হতে পারে। আচ্ছা, এগুলি আপনি যদি একটু ডাউন সিনড্রোম বলতে বাচ্চাটাকে দেখলে মনে হয় মঙ্গলয়েড ফিচার, একটা মঙ্গলসকে দেখলে যে মনে হয় যে চোখগুলো এই যে একটা এপিক্যান্থাস ফোল্ড থাকে, এই এপিক্যান্থাস ফোল্ড থাকে, হ্যাঁ মানে একটা মঙ্গলের চেহারা যেরকম হয়। এটাকে আগে বলা হতো মঙ্গলিজম, আজকাল এটা বলা হয় না, আজকাল বলা হয় ডাউন সিনড্রোম। তো আরেকটা হচ্ছে হিমোফিলিয়া, যা রক্তপাত ঘটায়, যেখানে কিছু কাটলো আর রক্ত বেরোতেই থাকলো ফ্যাক্টর 8 থাকে না ইয়েতে। এগুলি কি সব মানে জন্মগত ত্রুটি হতে পারে, মরফান সিনড্রোম হতে পারে, রেট সিনড্রোমটা কি? রেট সিনড্রোম হচ্ছে এটা অবশ্য বুদ্ধিবৃত্তিক এবং শারীরিক অক্ষমতা সৃষ্টি করে। মানে কি রকম হবে? বাচ্চাটা নর্মালি হবে কিন্তু সে ঠিকমতো দাঁড়াতে পারবে না, বসতে পারবে না, এই সমস্যাগুলো হবে তার। এগুলি ধরুন আপনার দেখা যাবে কয়েক মাস পরে, মানে প্রথম দিকে তো বোঝার উপায় নেই না, প্রথম দিকে একদম বোঝা মুশকিল না, তারপরে ধরুন 5-6 মাস পরে কি নাকি আরো পরে বোঝা যায়? আরো আগেই বোঝা যায়। আচ্ছা, আরো আগেই বোঝা যায়। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে টার্নার সিনড্রোম। আচ্ছা, এটা কি? এটা একটা এক্স ক্রোমোজোম থাকে না, আচ্ছা, আংশিকভাবে, আচ্ছা, হ্যাঁ, যাকে ছেলেকে দেখলে মেয়ের মতো মনে হয়, টার্নার সিনড্রোম এরকম আর কি, লম্বা হয়, আচ্ছা, এরকম আর কি। আর জিনগত ব্যাধি বা এক বা উভয় পিতামাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে, তারা জন্মগত ত্রুটি, বিকাশের বিলম্ব এবং দীর্ঘস্থায়ী রোগ সহ বিভিন্ন উপসর্গ সৃষ্টি করতে পারে, আচ্ছা, জিনস। আচ্ছা, এখন এইগুলির আপনার কোনো মানে আমি যেটা জানতে চেয়েছিলাম যে এগুলির কি কোনো ট্রিটমেন্ট আছে কিনা, মানে থাকলেও কতটুকু আমরা সাকসেস হব? হ্যাঁ, এটা বলছি, জেনেটিক ব্যাধি প্রতিরোধ করা প্রায়শই সম্ভব হয় না, তবে জেনেটিক কাউন্সেলিং পরীক্ষা আপনাকে আপনার ঝুঁকি বুঝতে সাহায্য করতে পারে। জেনেটিক কাউন্সেলিং এবং পরীক্ষা করা যায় প্রি কনসেপশন টেস্টিং, গর্ভাবস্থায় জেনেটিক পরীক্ষা করা, ক্ষতিকারক পদার্থ এড়িয়ে চলা, যেমন অ্যালকোহল, ড্রাগস, অ্যালকোহল, মদ, ড্রাগস না খাওয়া মায়ের, মানে গর্ভাবস্থায় না খান, আয়োনাইজিং রেডিয়েশন, এক্সরে যে করে যে ক্যান্সার যে রেডিয়েশন দেয়, রেডিয়েশন থেরাপি করে না, সেগুলো ডেঞ্জারাস এবং স্বাস্থ্যগত অবস্থায় মানে গর্ভাবস্থায় অবদান রাখতে পারে। নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়মিত ব্যায়াম সামগ্রিক স্বাস্থ্যটাকে ঠিক রাখে, স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন, ওজন ঠিক রাখতে লাগবে, ধূমপান এড়িয়ে চলুন, তামাক ধূমপান এড়িয়ে চলুন, অন্যান্য বিবেচনা যেমন পরিবার চিকিৎসা সম্পর্কে ইতিহাস, আপনার ইতিহাসে কি বলছে, পারিবারিক ইতিহাস, আপনার পরিবারের কাকা, মা বাপ, জ্যাঠা কিংবা দাদু কারোর কোনো ধরনের জেনেটিক ডিসঅর্ডার ছিল কিনা সেটাও আমাদের বুঝতে হবে, তা বুঝিয়ে আমাদের আস্তে আস্তে এগোতে হবে। এখন যদি চিকিৎসা হয়, কম গুরুতর জেনেটিক অবস্থার লোকেরা শৈশব বা যৌবনে বেঁচে থাকতে পারে, তাদের ব্যাধিজনিত স্বাস্থ্য সমস্যার কারণে তাদের আয়ু সংক্ষিপ্ত হয়। একটি হালকা কোর্সের সাথে জেনেটিক অবস্থা একটি স্বাভাবিক জীবনকাল এবং কিছু সম্পর্কিত স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত হতে পারে। জন্মের পর কিভাবে বুঝবে সুস্থ এবং স্বাভাবিক? না, হ্যাঁ, এটাই হাউ টু আন্ডারস্ট্যান্ড, মানে একটা আমি আমার প্রথম তো প্রশ্নটা করেছিলাম, আবারও এটাই রাখছি। এমনিতে তো জন্ম হলে ধরুন বাচ্চাটা করছে, কাঁদলো, হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে সে সুস্থ, কিন্তু কয়েক মাস যাওয়ার পরেই দেখা যাচ্ছে যে ঠিকভাবে সে হাত পা নাড়ছে না, এটা তো মানে কিছু মাস না গেলে বোঝার উপায় নেই বোধহয়। না, তবে একটা কথা বলছে যে যদি আমি শারীরিক পরীক্ষা করি বাচ্চাদেরকে, আবগাস স্কোরিং করি, আবগাস স্কোরিং বলতে যে কান্না, তাহলে রেসপিরেটরি মুভমেন্টস, এগুলো দিয়ে বোঝা যায়, হ্যাঁ, তো
আপগাস স্কোরিং যদি 10 থাকে তবে সব নর্মাল, আচ্ছা 5 হলে হাফ নর্মাল। আচ্ছা, এটা কি মানে আপনার কখন করা হয় এই জন্মের টেস্টটা? সঙ্গে সঙ্গে এই টেস্টটা, এটা কি একটা টেস্ট? আচ্ছা, নামটা কি বললেন? আপগাস স্কোরিং, APGAR, হ্যাঁ। আপগাস স্কোরিং। আচ্ছা, এটা এই টেস্টটা দিয়ে বোঝা যাবে বাচ্চাটা মোটামুটি নরমাল আছে কিনা। তারপর শিশু রং দেখতে লাগবে, হৃদস্পন্দন, হার্টটা, শ্বাস প্রশ্বাস ঠিক মতো আছে কিনা, তার পেশি মানে শক্ত আছে কিনা, তারপরে তাপমাত্রা দেখতে হবে, রেসপন্স, শ্বাসের হার, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন, এসব সব পরীক্ষা করা যেতে পারে একটা বাচ্চার। দেখে বোঝা যেতে পারে যে সে স্বাভাবিকভাবে আছে কি না। আচ্ছা, আর সাধারণ চেহারা যেমন পেশি স্বর, চেতনা স্তর, ত্বকের রং এসব দেখতে লাগে। মাথার আকৃতি, খুলির হাড়ের মধ্যে নরম দাগ, ক্লেভিকেল গুলো পরীক্ষা করা। মাথার আকৃতি বলতে আপনি কি বলছেন? মাথাটা কি ঠিক শেপে আছে না বেঁকে আছে, না মাথা নেই, কারণ মাথাও নেই এমন আছে, ব্রেইন থাকে না। না, এটা তো আছে, হ্যাঁ এমনিতে মানে বাইরে থেকে দেখা যাচ্ছে যে সবকিছু ঠিক আছে, তখনও কি মাথার সাইজ দেখে বোঝা যায়? আচ্ছা, কি রকম হয় মাথার সাইজ? বড় মাথা হয়, হ্যাঁ, এটা মানে বড় মাথা থাকে, আর বড় কারো মাথা ছোট হয়, মাইক্রোকেফালি, ওটাকে বলে হাইড্রোকেফালি, বড় মাথা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো সেগুলো সমস্যা, নিশ্চয়ই সমস্যা। আচ্ছা, মানে মাথার সাইজটা কতটুকু হলে আমি বুঝবো যে 50 সেন্টিমিটার সাধারণত, আচ্ছা 50 সেন্টিমিটার হয়। হ্যাঁ, যদি আমরা কম হয় তখন বলবো মাইক্রোকেফালি, বেশি হলে বলবো হাইড্রোকেফালি, বড় মাথা। আর সাধারণত একটি শিশু ত্বকের রং জন্মের 7 থেকে 10 মিনিটের মধ্যে ধীরে ধীরে গোলাপি হয়ে যায়। চোখের নড়াচড়া, একটা শিশু নিদর্শন, উজ্জ্বল রং এবং ঘূর্ণায়মান বস্তু ট্র্যাক করা শুরু করে। ত্বকের অবস্থা, নিরীহ ত্বকের ফুসকুড়ি হতে পারে, মিলিয়ারিয়া, এরিথেমা টক্সিকাম, এসব হতে পারে, পুজ হতে পারে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা তো মানে আপনি বলছেন যে জন্মের পরে শিশুটার ত্বকের রং কি বললেন, কিছু গোলাপি হতে পারে, কিছুক্ষণ পরে গোলাপি হতে পারে। হলে পরে কি বুঝবো সুস্থ আছে? আচ্ছা, যদি গোলাপি না হয় তাহলে বুঝবো যে কিছুটা চিন্তার কারণ আছে। আচ্ছা, তো যাই হোক, কিছুটা এখন আপনি যেটা বলছেন যে ফ্যামিলিগত যদি কোনো জেনেটিক মানে থাকে তাহলে তার শিশুর মধ্যে এটা মানে সঞ্চারিত হতে পারে, এবং সেই ধরনের রোগ নিয়ে যদি জন্মগ্রহণ করে তাহলে তা মানে সেই শিশু মানে সুস্থ হওয়ার সম্ভাবনাটা কম। হ্যাঁ, যেমন থ্যালাসেমিয়া রোগটা, থ্যালাসেমিয়া আমরা দেখি প্রায় মায়েরা যাচ্ছেন বাচ্চাকে নিয়ে ব্লাড দিতে, প্রত্যেক মাসে মাসে বাচ্চাদের রক্ত দিতে লাগে। হ্যাঁ, আস্তে আস্তে স্প্লিনটা বড় হয়ে যায়, লিভারটা বড় হয়ে যায়, আলটিমেটলি এই বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় না। আমাদের প্রাক্তন মন্ত্রী প্রজু উপাধ্যায়, ওনার কন্যা ছেলেগুলো এভাবে মারা গেছেন। একটা মেয়ে বেঁচে ছিল, 36 বছর বয়সে মারা গেছে মেয়েটা বিয়েও হয়েছিল। হ্যাঁ, তো তাদের আমি খুব ভালো করে চিনতাম। আচ্ছা, তো মানে এই যে মানে থ্যালাসেমিয়া রোগটা তো কথা তো বললেন, মানে অন্যান্য যে রোগগুলি আছে এটা আমি পরে আসছি আরো এগুলি নিয়ে। তো জেনেটিক রোগগুলি মানে সাধারণত সারার মানে সম্ভাবনাটা কমই থাকে, খুব কম, রেয়ার। আচ্ছা, আর এই জেনেটিক রোগ প্রতিরোধ করার জন্য মানে মাকে আপনি যেটা বললেন, যদি সে মানে অ্যালকোহল থেকে একটু দূরে থাকে, আর কি জানি বললেন, কি ধূমপান না করা, রেডিয়েশন না নেওয়া, এই জাতীয় জিনিসগুলো থেকে মা দূরে থাকতে লাগবে। আচ্ছা, তাহলে মানে কিছুটা হলো মানে রেহাই পাওয়া যেতে পারে, তাই? আচ্ছা, এরপরে আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে মানে এমনিতে আমরা মানে বাচ্চা নেওয়ার যে মানে বাচ্চা হওয়ার যে মানে সঠিক সময়টা আপনি বলেছেন 18 থেকে 35, এর 35 বছরের পর হলেই কি মানে সমস্যাটা মানে বেশি দেখা? এখনকার দিনে তো প্রায় দেখা যায় ঝুঁকি থাকে। আচ্ছা, সবার যে হবে তা না, ঝুঁকিটা বেশি থাকে, রিস্ক বেশি বেড়ে যায়। আর আরেকটা কথা বলছিলাম, সাধারণ বাচ্চাদের যেমন ঠোঁট কাটা, ক্লেফট লিপ ক্যাপেটেড, কিংবা আঙুল বেশি থাকা, কিংবা পা টেলিপেস হয়ে যাওয়া, এগুলো সাধারণ ব্যাপার। এগুলো সাধারণত অপারেশন করে ঠিক করে দেওয়া যায়, দিস আর নাথিং। কিন্তু যদি হার্টের রোগ হয় কনজেনিটাল, সেটা অপারেশন করে ঠিক করতে হবে। বাট বাচ্চাটা ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাথায়। এটাই আমি পরে আসছি এই ব্যাপারটা নিয়ে, এই মাথার সমস্যাটা নিয়ে আমি পরের দিকে আসছি। আর
এই যে বললেন মানে মানে আঙ্গুল বেশি থাকাটাও কি, এটা কি একটা জেনেটিক জেনেটিক? আর মানে ঠোঁট কাটাটা এটাও জেনেটিক ব্যাপার। এখন তো আধুনিক চিকিৎসা পদ্ধতি অনেক বেশি হয়েছে, এগুলি ঠিকভাবে হয়ে যাচ্ছে। ঠিক, আরও কিছু প্রশ্ন আপনার সঙ্গে আমরা আছি, আরও কিছু কথা বলবো, কিন্তু তার ফাঁকে একটা নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে আপনারা শুনেছেন ডাক্তারবাবুর কাছে আমি প্রশ্ন রেখেছিলাম। ডাক্তারবাবু বলেছিলেন এই যে পা একটু বেঁকে থাকে, শিশুর জন্মের পরে দেখা যায়, এটা নিয়ে এখন প্রথমে কথা বলছি ডাক্তারবাবুর সাথে। অনেক সময় দেখা যায় ডাক্তারবাবু এই যে শিশুর জন্মের পরে পাটা একটু বাঁকানো আছে, তো এটা কি সাথে সাথেই তাকে প্লাস্টার করে ঠিক করে দেওয়া যেতে পারে? প্লাস্টার মানে সময় লাগবে, মানে কি আমরা যে মানে জেনারেল প্লাস্টার বলি এগুলি, না অন্য কোনো অন্য মেথড আছে, অন্য মেথডে করা যেতে পারে। আচ্ছা, এটা ঠিক হয়ে যায়, পাটাকে ঠিক করে দিতে পারে, আস্তে ঠিক হয়ে যায়, এটা নরমাল হয়ে যায়, এটা মানে অসুবিধা করবে না। আচ্ছা, এবার আসছে আরেকটা প্রশ্নে। বাচ্চা তো হলো, জন্ম হলো, প্রথম দিকে তো দেখা যায় বাচ্চাটা চোখের দৃষ্টি খুব নড়চড়ে থাকে, কোন দিকে তাকায় ওরা এটা বোঝা যায় না। তো আমরা যারা আছি, আমাদের মা মাসিরা বলতেন 3 মাস পরে বাচ্চার চোখের দৃষ্টি স্থির হবে। এই কথার কি কোনো যৌক্তিকতা আছে? আসলে আমি বলছি কথা, শিশু কিন্তু জন্মের আগে শব্দ শুনতে পায় এবং জন্মের পরপরই তারা কাছের বস্তুগুলি স্পষ্ট দেখতে পায়। সে দেখতে পাচ্ছে জন্মের সঙ্গে সঙ্গে। আচ্ছা, এবং কিছু কিছু ক্ষেত্রে জন্মগত ক্যাটারাক্ট নিয়ে এসছে আমার কাছে দুটো বাচ্চা, একদম নিউবর্ন বেবি, কিন্তু ছানি পড়া। কিভাবে ও বুঝলো ছানি পড়েছে? যে চোখ দেখি বোঝা যায়, সাদা, চোখটা সাদা হয়ে গেছে, মাঝখানটা সাদা, আচ্ছা বিপরীতে সাদা হয়ে আছে, তো আমার ছানি হয়ে আছে, ক্যাটারাক্ট। দুটো কেস এসেছিল, আমি সঙ্গে সঙ্গে পাঠিয়েছি চোখের ডাক্তারের কাছে, অপারেশন করে চোখটাকে ঠিক করেছেন। এটা হয়েছে, ঠিক হয়েছে? আচ্ছা, জন্মের পরই বাচ্চা। আচ্ছা আচ্ছা। কিন্তু সাধারণত কি হয়, বাচ্চা জন্মের পরপরই শব্দ শুনতে পায়, আচ্ছা, এরা দেখতে পায়। হ্যাঁ, কিন্তু আমরা যখন দেখি, মানে একটা নিউবর্ন বেবিকে যখন আমি সামনে আমরা যদি কিছু দেখাই, তখন কিন্তু সে যে রেসপন্স করে এরকম তো বোঝা যায় না, মানে দেখছে যে বোঝা যায় না। কিন্তু মানে এটা এই কারণেই আমি আপনাকে জিজ্ঞেস করলাম। আমার মা ওদের কাছে শুনেছি যে 3 মাস পরে নাকি বাচ্চার চোখের দৃষ্টি, এখানে লিখেছে জন্মের সময় শিশুরা কাছের বস্তু পরিষ্কার ভাবে দেখতে পায়। আচ্ছা, 1 থেকে 3 মাস বয়সে শিশুদের মুখ উজ্জ্বল আলো, রং, প্যাটার্ন এবং ফিতে আঁকা হয়, তারা কি দেখে এখনো বুঝতে পারে না। কিন্তু 1 থেকে 3 বছর বয়সে দৃষ্টি দ্রুত বিকশিত হয় এবং 20 থেকে 20 প্রাপ্তবয়স্ক পর্যায়ে পৌঁছায়। শ্রবণ এবং উন্নয়ন দেখা যায়, শ্রবণেও। না, সেটা তো পরের কথা। আমি বলছি যে মানে আমরা তো শুনেছি যে মা ওরা বলতেন যে 3 মাসের আগে বাচ্চার দৃষ্টি স্থির হয় না, তো এর জন্য দোলনার উপরে বা ইয়েতে খেলনা রেখে দোলাতো। তো কবে আমরা বুঝতে পারবো যে সে ঠিকঠাক দেখতে পাচ্ছে, বা কবে আমরা বুঝতে পারবো, কতটুকু বয়সে বুঝতে পারবো যে ঠিকঠাক শুনতে পাচ্ছে? আমরা তো দেখেছি সাথে সাথেই বাচ্চা দেখতে পায়, কাছের গুলো স্পষ্ট, দূরের গুলো দেখতে পায়, দেখতে পায় না। আর কানে তো শুনতে পায় বাচ্চা জলের ভেতর থেকেই, যখন জলের ভেতর জন্ম হয়নি তখন থেকেই বাচ্চা শুনতে পায়, মায়ের হার্টের রিদম শুনতে পায়, মায়ের পেটের শব্দ শুনতে পায়, সবই শুনতে পায় বাচ্চা জন্মের আগে থেকেই। হ্যাঁ, তো শ্রবণ শক্তি সাচ এ থিং। হ্যাঁ, তো শিশুরা গল্প এবং কথোপকথন মনোযোগ দিতে পারে না এখন। তাহলে মানে যখন নাকি বাচ্চাটা
কানে শুনতে পেলেই কি কথা বলতে পারবে, নাকি এছাড়া আরো কোনো কিছু থাকে যার কথা অনেক সময় দেখা যায় না বড় হলো কথা বলছে না? সব সময় ঠিক তা নয়, কানে না শোনা ঠিক আছে, বুঝলাম, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। কানে না শুনলে কথা বলতে না পারা, কিন্তু এছাড়াও কথা বলতে না পারা স্পিচ থেরাপিস্ট দেখবেন, দেখে স্থির করবেন যে তার কি প্রসঙ্গে, কি জন্য তার কথা বলতে অসুবিধা হচ্ছে। না, এটাই আমি হয়তো কানে শুনছে বাচ্চাটা, কানে শুনছে কিন্তু কথা বলতে পারছে না, তখন কি কারণটা কি থাকে? তখন সেটা সাধারণত স্পিচ সেন্টারে গন্ডগোল আছে নিশ্চয়ই, তার ব্রেনে আচ্ছা স্পিচ সেন্টারে নিশ্চয়ই গন্ডগোল আছে। আমরা সেসব ক্ষেত্রে সেসব বাচ্চাদের স্পিচ থেরাপিস্টকে দেখাতে বলি, যারা স্পিচ নিয়ে থেরাপি করেন তাদের কাছে পাঠাই, এবং তারা দেখেন। কালকে একটা বাচ্চা এসেছিল আমার কাছে, 2.5 বছর বাচ্চাটা, বাবা এসে বলছে বাচ্চা কথাই বলে না। কথা বলে না? কি কথা বলে না? বলছে কি কোনো কথাই বলে না বাচ্চা। হ্যাঁ, তখন আমি শব্দ শুনে, শোনে শব্দ করলাম, তাকালো বাচ্চাটা। তারপর দেখলাম যে না, বাচ্চা তো প্রবলেম সামথিং এলস। আপনি ইমিডিয়েটলি যান, আপনি ENT দেখান, দেখিয়ে ঠিক করুন কেন বাচ্চারা মানে কথা বলতে পারছে না। মানে আমি শব্দ করলে যদি ও রেসপন্স করে, মানে ধরুন ঘুরে তাকাচ্ছে, তাহলে বুঝবো যে সে কানে শুনতে পাচ্ছে। আচ্ছা, সে অন্য কারণে কথা বলতে পারছে না। হ্যাঁ, তো এটা তো আমার পক্ষে নির্ণয় করা মুশকিল, সম্ভব না। এই যে আমি ENT স্পেশালিস্টের কাছে পাঠালাম। আচ্ছা, এটা তখন ENT যারা আছে তারপর স্পিচ থেরাপিস্টের কাছে পাঠাবে। আচ্ছা, এরকম কি কখনো হয়, যেমন ধরুন বাড়িতে বাচ্চা এক ধরনের ল্যাঙ্গুয়েজ শুনছে, এটা আমি শুনেছি, তাই আপনার কাছ থেকে মানে ক্লারিফিকেশনের জন্য জিজ্ঞেস করছি আর কি, মানে সত্যিটা কি, বা বাইরে গিয়ে আরেকটা ল্যাঙ্গুয়েজ শুনছে, যেমন বিদেশে যারা বাচ্চারা থাকে আর কি, ধরুন হয়তো সে ইন্ডিয়ান মানে মা বাবা, তখন কি হয়, ঘরে সে মা বাবার কাছে একটা ল্যাঙ্গুয়েজ শোনে, বাইরে গেলে আরেকটা ল্যাঙ্গুয়েজ শুনে, তখন কি কোনো বাচ্চার কথা বলতে দেরি হতে পারে? না না, আচ্ছা, এর জন্য কখনো দেরি হয় না কোনো বাচ্চার। আমি একটা বাচ্চাকে চিনতাম, মাইসোর জগৎ ছিলাম, ছোট্ট বাচ্চা একদম, সে বাংলা বলতে পারতো, কানাডা ভাষা বলতে পারতো, ইংলিশ বলতে পারতো, হিন্দি বলতে পারতো, ছোট্ট বাচ্চা একদম। আচ্ছা, মানে এটা কোনো ফ্যাক্টর হয় না? এটা কোনো অনেক সময় কিন্তু বলে অনেকে যে বাচ্চা যখন কথা মানে ক্যাচ করে, যেমন আমার এখন ঘরে একটা ছোট নাতনি আছে আমার, ও যা শুনছে আমরা যা বলছি সব রিপিট করছে। তো এর জন্যই অনেকে বলে যে ঘরে যদি একরকম ল্যাঙ্গুয়েজ শোনে, বাইরে যদি একরকম ল্যাঙ্গুয়েজ শোনে, কোনটা সে ক্যাচ করবে তা নাকি সে বুঝতে পারে না। আচ্ছা, এরকম কি সেটা বৈজ্ঞানিক কোনো কারণ আছে কিনা? ডিফিকাল্ট বলা, মানে প্রত্যেকটা বাচ্চা ডিফারেন্স থাকে। আমাদের দেশে এত বাচ্চা জন্ম হয়, সমস্ত পৃথিবীতে কত কোটি কোটি বাচ্চা, এখন নর্মালি কোনো প্রবলেম হওয়া উচিত নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম মানে এটাতে কোনো সমস্যা। আচ্ছা, এবার বলছি মানে ছোট্ট একটা ব্যাপার, আমরা মানে মোটামুটি শেষের দিকে এসে পড়েছি। আমরা সবাই একটা বিখ্যাত সিনেমা সবাই জানি, আপনিও হয়তো দেখেছেন, তারে জমিন পর একটা সিনেমা আমরা দেখেছিলাম। যাই হোক, অটিজম কথাটা একটা মানে নিশ্চয়ই মানে একটা খুব মানে এক্ষণে এটা শুনছি বেশি, খুব বেশি। আমরা যখন ছোট ছিলাম বা কলেজে টলেজে পড়তাম, আজকে থেকে 20-25 বছর আগে এই কথাটা বেশি শুনি না, আমি তো প্রথম শুনি। হ্যাঁ, তো এই ব্যাপারটা কি, এবং হলে এটা কি কতটুকু মানে মানে কিওর হয় কিনা? এখন দেখুন, অটিজম একটা শব্দ, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার একটা, অনেকগুলো অটিজমের কারণে হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি সিনড্রোম, এটা ADHD। এটা হচ্ছে বাচ্চা প্রচন্ড উচ্ছল থাকবে, কিন্তু বাচ্চাটা কোনো দিকে নজর মানে থাকবে না ঠিক দিকে, সে কনসেন্ট্রেশন কম থাকবে, মনোযোগ কম থাকবে, সে শুনতে চাইবে না বেশিক্ষণ আপনার কথা, যেটা ডেঞ্জারাস সেটাই সে করবে। ওইখান থেকে লাফ দিলে ভয় হয়, সে লাফ দেবে, আবার যাবে, পড়ে গেলেও সে আবার যাবে। হ্যাঁ, আর তারপর মুখের দিকে তাকাবে না, চোখের দিকে তাকাবে না, এটা একটা ব্যাপার। সে অটিস্টিকও অনেকটাই তাই। এগুলো বলা হয় মেন্টাল মানে মানে মানসিকভাবে প্রবলেম বাচ্চাদের হয়, এটা আজকাল আমরা খুব দেখতে পাচ্ছি, এবং এটা হলে পরে মুশকিল। এইসব বাচ্চাদের মানে খুব মুশকিল, এদের চাহিদা পূরণ করতে হবে, এদের নিরাপদে একটা ক্যারিয়ার স্ট্রলার বা গাড়ির সিটে বেঁধে রাখতে হবে, তাদের খেলতে উৎসাহিত করতে হবে, টেলিভিশন নির্বাচন করে দেখাতে হবে,
তাদের শান্ত কথা এবং কাজের মাধ্যমে আপনার সন্তান সঠিক থেকে ভুল শেখান, তাদের বিকাশে সহায়তা করুন, একটি দৈনিক রুটিন সেট করুন, আপনার সন্তানের সাথে কথা বলুন, গান করুন, পড়ুন, ভান করে খেলা উৎসব করুন, আকৃতি বাছা এবং সহজ পাজল মতো ম্যাচিং গেম খেলুন, জিনিসগুলো কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করুন, তাদের ভালোবাসুন, উষ্ণ প্রেমময় প্রতিক্রিয়াশীল হন তাদের দিকে, আপনার সন্তানের ইঙ্গিতে সাড়া দিন, তাদের ভালো হচ্ছে ধরা, ভুল ত্রুটি ক্ষমা করবেন, ধৈর্য ধরুন এবং বুঝতে হবে, মনে রাখবেন যে প্রতিটি শিশুই অনন্য এবং তাদের নিজস্ব গতিতে বিকাশ করবে। নমনীয় হন, আপনার প্যারেন্টিং শৈলী সামঞ্জস্য করতে সাহায্য করুন। আচ্ছা, তাহলে মানে আপনি বলতে চাইছেন যে মানে আচ্ছা আরেকটা মানে বলতে চাইছেন না, আমি আরেকটা জিনিস জানতে চাইছি যে অটিজম যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখা দেয় তাদের কি কোনো শারীরিক কোনো সমস্যা থাকে নাকি সম্পূর্ণটাই মস্তিষ্ক মানে মানে ধরুন হাঁটতে পারা বা না সবই পারে, সব ঠিকভাবেই হবে কিন্তু কথা ঠিক বলতে পারে না। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর তার মনোযোগ থাকে না। আচ্ছা। 3 নম্বর সে মানে একটা বিষয় একটা কোনটার পরে কোনটা করা উচিত সেই জিনিসটা সে বুঝতে পারে না। আচ্ছা, এটা আমরা কখন বুঝতে পারবো যে মানে বাচ্চার কতটুকু বয়সে আমরা বুঝতে পারবো যে সে এই ব্যাধির মোটামুটি 1 বছর তো লাগবেই। 1 বছর বয়সে বুঝতে পারবো আমরা, বোঝা যাবে যে তখন থেকে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটা যে কথা বলতে পারছে না বা তার মধ্যে অটিজম আছে, কারণ সে আপনার দিকে তাকাবে না তো। আচ্ছা, সে অন্যদিকে তাকে থাকবে, যতই আপনি ডাকুন তাকে নো, দ্য চাইল্ড উইল নট লুক এট ইউর ফেস। আচ্ছা, এটা আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, মানে 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 তার মানে দৃষ্টিটা বা মনোযোগটা মানে যে ডাকছে তার দিকে থাকে না। আচ্ছা, আর তার আইকিউ কম হতে পারে, যেমন ইন্টেলিজেন্স কোশ্চেন, আবার বেশি হতে পারে। আচ্ছা, আইকিউ কম হলে তো ন্যাচারালি আমরা দেখি যে পড়াশোনা ঠিকমতো করতে পারছে না, আর বেশিও তো দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের বাচ্চারা কি আপনার মানে যদি পড়াশোনায় দেওয়া হয় মানে নরমাল স্কুলে দেওয়া হয় তবে কি মানে পড়াশোনা করতে পারবে? না, তাদের জন্য স্পেশাল স্কুল হওয়া দরকার। আচ্ছা, যেখানে শিক্ষক শিক্ষিকারা বুঝবেন যে আমাদের এই বাচ্চাগুলি অসুস্থ, তাদের ব্যাপারে আর একটু মনোযোগী হতে হবে, আর একটু মানে যোগাযোগ বেশি রাখতে লাগবে। আচ্ছা, সেই সব শিক্ষক শিক্ষিকা থাকলেই ভালো যারা এই ব্যাপারে ট্রেনিং নিয়েছেন। আচ্ছা, আচ্ছা, নইলে মুশকিল। মানে আপনি বলছেন যে মানে নরমাল বাচ্চাদের সঙ্গে ওকে দিলে পরে মেলালে মুশকিল হয়ে যাবে। একটা বাচ্চা হুট করে মারামারি করবে, হ্যাঁ, ঝগড়াঝাটি করবে, কিংবা কথা বলতে পারবে না, এটা অন্য বাচ্চাদের কাছে কৌতূহলের ব্যাপারে দাঁড়াবে, কেন বাচ্চারা কথা বলছে না। তো সামাজিক দক্ষতা শেখাতে লাগবে। আচ্ছা, অন্যদের কাছে যাওয়া, প্রতিক্রিয়া জানতে লাগবে, তার অন্যদিকে যাও প্রতিক্রিয়া কি, মানে সামাজিক দক্ষতা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? মানে সমাজে অন্যের সঙ্গে মেশা, মানে বাচ্চাটাকে অন্যের সঙ্গে মেলামেশা করাতে হবে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর অকুপেশনাল থেরাপি। আচ্ছা, অকুপেশনাল থেরাপি মানে কাজকর্ম করতে শেখানো, কাজকর্ম করতে শেখানো, যেমন বললাম এটা আনো সেটা আনো, এতে ওর কি মানে মানে ব্রেইনের দক্ষতা বাড়বে। তো শিক্ষাগত হস্তক্ষেপ, আচ্ছা, তার শিক্ষায় উন্নতি করতে লাগবে যাতে সে শিক্ষাটা পায় ঠিকভাবে। হ্যাঁ, মানে তাকে ওই নরমাল আমরা যেরকম বাচ্চাদের শেখাই এরকম ভাবে না শিখিয়ে অন্যভাবে আরেকটু স্পেশাল ভাবে করতে লাগবে, মানে যত্ন নিয়ে আরেকটু যত্ন নিতে লাগবে, আরেকটু। আচ্ছা, মনোযোগের ঘাটতি যেটা থাকে তা ঘোচানোর চেষ্টা করতে লাগবে। মনোযোগের ঘাটতিটা, সে তো কোনো কিছুতেই মনোযোগ তার বসবে না, তো তখন তাকে এইগুলি মানে চেষ্টা করতে হবে। এই রোগের কি কোনো ওষুধ আপনারা মানে সাজেস্ট করেন? আছে, দিচ্ছেন। একজন ডাক্তার একজন শিশুকে একজন বিশেষজ্ঞের কাছে পাঠাতে পারেন, যেমন একজন উন্নয়নমূলক আচরণগত শিশুরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, মনোরোগ বিশেষজ্ঞ বা পিডিয়াট্রিক নিউরোলজিস্ট। ওদের কাছে আমরা পাঠাতে পারি নিশ্চয়ই, এসব বাচ্চাদের আরো ভালো করে তাদের চিকিৎসার জন্য, তাদের থেরাপির জন্য, তাদের সমস্ত কিছুর জন্য। আচ্ছা, এটার তখন কি তারা কোনো ওষুধ ব্যবহার করেন না, মানে ওষুধ দেন না বা অনেক ক্ষেত্রে দেন? আচ্ছা, মানে অনেক ক্ষেত্রে দেন তার মনোযোগটা। এই ধরনের বাচ্চাদের কি রাগটা বেশি থাকে? বেশি রাগ থাকে, সে বোধহয় ভেতর থেকে বুঝতে পারে যে আমি পারছি না, আমি কাজটা করা দরকার, পারছি না, কেন পারছি না, হ্যাঁ, এর জন্য বোধহয় তার মধ্যে রাগ হয়ে যায়। তাই আমাদের আরো বেশি যত্নশীল হতে হবে।
যাই হোক, আমরা অনেক কথা বললাম ডাক্তারের সাথে। আমাদের আজকের আলোচ্য বিষয়ে ছিল প্রেগনেন্সি পিরিয়ডে যদি বাচ্চাটার মধ্যে কোনো রোগ থেকে থাকে তাহলে আমরা সেটা কিভাবে বুঝবো এবং তার জন্য কি কি মানে উপায় অবলম্বন করব, আর বাচ্চা হওয়ার পরে আমরা কিভাবে বুঝবো যে সে সুস্থ আছে কি না, না হলে কি কি মানে ব্যবস্থা আমরা অবলম্বন করব। এই নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। নমস্কার সবাইকে। আর নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকবেন, চোখ রাখুন একেবি টিভি স্বাস্থ্য কথায়।